আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রামিং। এই অধ্যায়টি শিক্ষার্থীদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। আমরা চেষ্টা করব যাতে করে বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করা যায়। তো এটি শুরু করার আগে আমাদের প্রথমেই এই বিষয়গুলোর সাথে একটু পরিচিত হতে হবে। আমরা একটা একটা করে বিষয়গুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে হেডার ফাইল। আমি একটু এই পাশে একটু লিখি। হেডার ফাইল এই বিষয়টা আসলে কি? আমরা যখন নতুন কোনো একটা ভাষা শিখি তখন নিশ্চয়ই অনেক শব্দে অপরিচিত থাকে। তো আমরা যেই শব্দগুলোর অর্থ জানি না আমরা সাধারণত সেগুলো কোনো না কোনো ডিকশনারির মধ্যে খোঁজ করি। হেডার ফাইলটা হচ্ছে এক ধরনের ডিকশনারি। যেহেতু সি প্রোগ্রামিং একটা ভাষা, তো এই ভাষাটার মধ্যে কোন শব্দের অর্থটা কি এই জিনিসটা বলা আছে হচ্ছে এই হেডার ফাইলের মধ্যে। তার মানে আমাদেরকে এই ডিকশনারি বা হেডার ফাইলটা জানতে হবে। এটা যদি আমরা জানি তাহলে হচ্ছে এই শব্দগুলোকে খুব সহজে আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই হেডার ফাইলগুলো হচ্ছে এরকম। এখানে আমি তিনটা হেডার ফাইল লিখেছি। হেডার ফাইলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকের নামের শেষে ডট এইচ থাকে। এইটা দেখে আসলে বোঝা যায় যে এটা একটা হেডার ফাইল। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো একটা ডিকশনারি দিয়ে কাজ হয়ে যায়, তাহলে আমি তিনটা ডিকশনারি কেন লিখেছি? সি প্রোগ্রামের ক্ষেত্রে আসলে এই ডিকশনারির ব্যাপারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পকেট ডিকশনারির মতো। অর্থাৎ পকেট ডিকশনারির মধ্যে যেমন সব শব্দের অর্থ থাকে না, ঠিক তেমনি এইখানে ওই হেডার ফাইলগুলোর মধ্যে হচ্ছে এরকম প্রত্যেকটা হেডার ফাইলের মধ্যে নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে। সেই কারণে আমরা সব সময় হচ্ছে এই দুইটা হেডার ফাইলকে ব্যবহার করব। এই গেল হেডার ফাইল। দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে আসলে কি বুঝি আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন কথা বলি তখন সেটা শব্দ বা বাক্যের মাধ্যমে বলি, এবং এই বাক্য তৈরি হয় শব্দ দিয়ে, শব্দ তৈরি হয় অক্ষর দিয়ে। সেই অক্ষরগুলোকে প্রকাশ করার জন্য সি প্রোগ্রামের নির্দিষ্ট একটা ভাষা ব্যবহার করা হয়। আবার আমরা যখন কথা বলি তখন কোনো সংখ্যাকে লেখার জন্য সি প্রোগ্রাম একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়। সেই হিসেবে সি প্রোগ্রাম ডেটা টাইপ হচ্ছে চার ধরনের। আমরা একটু ডেটা টাইপের সাথে একটু পরিচিত হই। আমরা একটু দেখে নিই আসলে সি প্রোগ্রামে কোন শব্দটার জন্য কোন ধরনের আমরা ডেটা টাইপ ব্যবহার করব। আমরা যদি কোনো অক্ষরকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে সি প্রোগ্রামে আমরা শব্দটা ব্যবহার করব হচ্ছে CHAR। CHAR মানে হচ্ছে মূলত ক্যারেক্টার। অর্থাৎ ক্যারেক্টার মানেই হচ্ছে অক্ষর। বাট আমরা পুরো ক্যারেক্টার শব্দটা না লিখে আমরা প্রথম চারটি অক্ষরকে ব্যবহার করব যে কোনো অক্ষরকে প্রকাশ করার জন্য। দ্বিতীয়ত, যদি কোনো পূর্ণ সংখ্যাকে লিখতে হয় তার জন্য আমরা ব্যবহার করব INT। অর্থাৎ INT মানে হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। বাট সি প্রোগ্রামে আমরা পুরো ইন্টিজার শব্দটি না লিখে আমরা লিখব INT। আমাকে যদি কোনো দশমিক সংখ্যা লিখতে হয় সেই দশমিক সংখ্যার জন্য আমরা ব্যবহার করব ফ্লট শব্দটি। তার মানে এইখানে আমরা তিনটা ডেটা টাইপের সাথে পরিচিত হয়েছে। মূলত ডেটা টাইপ হচ্ছে চার ধরনের। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডাবল। ধরা যাক আমি একটা সংখ্যা লিখছি। এইখানে একটু খেয়াল করুন, দশমিকের পরে এখানে 6টি সংখ্যা লিখেছি। সো এই যে 6টা সংখ্যা আছে, দশমিকের পর যদি আমি 6 ঘর পর্যন্ত রাখতে চাই তখন আমার ফ্লট দিয়ে এই কাজটি করা যাবে। কিন্তু কোনো কাজ আমি যদি চিন্তা করি আমার দশমিকের পরে হয়তো 7 ঘর আছে বা 8 ঘর আছে বা 9 ঘর আছে,
এইটাকে আমি ফ্লোট দিয়ে লিখতে পারবো না। তার জন্য আমাকে যে ডেটা টাইপটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডাবল। ডাবল বলতে বোঝা মূলত ফ্লোটের ডাবল, অর্থাৎ ফ্লোট দিয়ে দশমিকের পরে 6 ঘর লেখা যায়, বা ডাবল দিয়ে সেটাকে 12 ঘর পর্যন্ত লেখা সম্ভব। এই কারণে আমরা এই ডাবলটা ব্যবহার করি। তাহলে আমরা যেটা ডেটা টাইপ সম্পর্কে জানলাম, ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের। যে কোনো অক্ষরের জন্য আমরা ব্যবহার করব CHAR, পূর্ণ সংখ্যা হলে আমরা ব্যবহার করব INT, যদি দশমিক সংখ্যা হয় সেটার জন্য আমরা ব্যবহার করব ফ্লোট। তবে উচ্চ মাধ্যমিকের জন্য আসলে আমাদের ডাবলটার ব্যবহার দরকার হয় না, আমরা ফ্লোট দিয়ে সবগুলো অঙ্ক সলভ করতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমরা একটু খেয়াল করি, আমি একটা সংখ্যা লিখলাম সেটা হচ্ছে 12। দেখুন এই 12 এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে সি প্রোগ্রামে আমরা এটার জন্য ব্যবহার করব INT। কিন্তু আমি যদি 12কে এইভাবে লিখি, এইটাও কিন্তু 12ই রয়ে গেছে। সো এখানে যেটা পার্থক্য হয়েছে, এই যে 12 এটা একটা পূর্ণ সংখ্যা, এই 12টা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ যেই জন্য এটা বলছে সেটা হচ্ছে সি প্রোগ্রাম আপনি যে কোনো পূর্ণ সংখ্যাকে আপনি ফ্লোট দিয়ে লিখতে পারেন। অর্থাৎ যখনই আমরা কোনো সংখ্যা দেখবো আমরা চাইলে সেটাকে ফ্লোট দিয়ে লিখতে পারবো। আশা করছি ডেটা টাইপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটু কিওয়ার্ডের সাথে পরিচিত হই। কিওয়ার্ডকে যদি সরল বাংলা করি সেটা দাঁড়ায় সংরক্ষিত শব্দ। তাহলে কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়? সি প্রোগ্রামে যে শব্দগুলো নির্দিষ্ট অর্থ রয়েছে সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। যেমন আমি যদি বলি আইএনটি কি, আমার ধারণা সবাই তোমরা বলতে পারবে যে আইএনটি দিয়ে আসলে পূর্ণ সংখ্যাকে বোঝায়। CHAR কি, তোমরা বলবে যে অক্ষরকে প্রকাশ করার জন্য ক্যারেক্টারটা ব্যবহার করা হয়। যদি বলি ফ্লট, তাহলে তোমরা বলবে যে দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা ফ্লটটা ব্যবহার করি। এই যে শব্দগুলো লিখলাম এগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট অর্থ রয়েছে। এই জাতীয় যত শব্দ আমরা সি প্রোগ্রামে ব্যবহার করব এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ড হইতে পারে এখানে ডেটা টাইপ গুলো আসতে পারে, এছাড়া আরো কিছু ফাংশন আমরা আস্তে আস্তে শিখবো, সেই ফাংশন গুলো আসবে। সি প্রোগ্রামে টোটাল 32টা এরকম কিওয়ার্ড রয়েছে, আমি ডেসক্রিপশনে সেই কিওয়ার্ড গুলোকে লিখে দিব। এরপর আমাদেরকে যেটার সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে প্রিন্টএফ। আমরা যখনই কোনো অঙ্ক করব নিশ্চয়ই সেটার একটা আনসার আমরা দেখতে চাইবো। সো আমরা যখন কোনো আনসার পেতে চাইবো তখনই আমাদেরকে এই প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করতে হয়। এবার সেই ফাংশন কি, কোনো শব্দের সাথে যদি তুমি দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে সেটিকে আমরা বলবো ফাংশন। তো এই প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আমাদেরকে ফলাফলটা প্রদর্শন করা। আমরা যখন ক্যালকুলেটর দিয়ে কোনো অঙ্ক করি তখন আমরা সমাধান করে শেষে আমরা ইকুয়াল সাইনের মধ্যে আমরা যখন চাপ দিই তখন আমরা রেজাল্টটা দেখতে পাই। সি প্রোগ্রাম তুমি যখন প্রিন্টএফ শব্দটা ব্যবহার করবে তখন তুমি আসলে রেজাল্টটা দেখতে পাবে। এরপর আমাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচিত হতে হবে, সেইটাকে বলা হয় চলক। ছোটবেলায় আমরা সবাই গরু ছাগলের যে অঙ্ক করেছি সেখানে আমরা এরকমটা চিন্তা করতাম, ধরি গরুর দাম ক টাকা অথবা গরুর দাম এক্স টাকা। এই যে ক অথবা এক্স বললাম সেটাই হচ্ছে আমার চলক। তো সি প্রোগ্রাম আমরা যখন কোনো সংখ্যা নিয়ে কাজ করব বা কোনো অক্ষর নিয়ে কাজ করব সেইটাকে আমরা সরাসরি না লিখে চলকের মাধ্যমে লিখব। এখন এই চলক হিসেবে তুমি এই যে কিওয়ার্ড গুলো যেগুলো বলেছিলাম একটু আগে, এই কিওয়ার্ড ছাড়া তুমি যে কোনো শব্দকেই তুমি চলক হিসেবে লিখতে পারো। আচ্ছা, এরপর আসি ফরম্যাট স্পেসিফায়ারটা কি। ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে কোন একটা ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টারকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করার একটা উপায়। একটা উদাহরণ চিন্তা করি, ধরা যাক বাংলাদেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের ড্রেস হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট। এখন আমি যদি নিশ্চিত হতে চাই কোন একজন স্টুডেন্ট সে কোন প্রতিষ্ঠানের, সেটা সম্ভব তার ব্যাচটা দেখে। ঠিক তেমনি আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে কোনটা ইন্টিজার কোনটা ফ্লোট সেটাকে আইডেন্টিফাই করার আরেকটা ওয়ে আছে, সেইটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। আমরা একটু উদাহরণ দেই তাহলে সহজেই ব্যাপারটা বোঝা যাবে।
ওকে, সো ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে আমি যদি কোনো ক্যারেক্টারকে প্রকাশ করতে চাই সেটার জন্য আমরা ব্যবহার করব পার্সেন্টেজ সি। যখন কোনো ইন্টিজারকে আমরা লিখবো তখন ব্যবহার করবো পার্সেন্টেজ ডি। যখন কোনো ফ্লটকে বোঝাবো তখন ব্যবহার করবো পার্সেন্টেজ এফ। যখন ডাবল কোনো কিছুকে প্রকাশ করব তার জন্য ব্যবহার করব পার্সেন্টেজ এল এফ। এবার সেটাকে কোথায় আমরা ব্যবহার করব? আমরা প্রিন্ট এফ যে ফাংশনের কথা বলেছিলাম সেই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। আরেকটি ফাংশন রয়েছে স্ক্যানএফ, অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ, এই দুইটা ফাংশনের মধ্যে আমরা এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। আমরা একটু পরে অঙ্কে চলে যাব, অঙ্কে গেলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদেরকে সর্বশেষ যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে বড় হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে, ছোট হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে চলক ছাড়া সকল কিছুকে আমাদেরকে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। চলকের ক্ষেত্রে যেটা করতে হবে, ছোট হাতেও লেখা যাবে, বড় হাতের অক্ষরে লেখা যাবে, তবে ছোট হাতের অক্ষরে লিখলে আমাকে সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। ধরা যাক আমি যদি একটা উদাহরণ চিন্তা করি, আমি হয়তো একটা চলক লিখলাম এ, আমি যত জায়গায় এ ব্যবহার করব সবসময় বড় হাতের এ এইভাবেই লিখতে হবে। আমি কখনোই ছোট হাতের এ লিখতে পারবো না। অর্থাৎ আমি যদি কখনো ছোট হাতের এ ব্যবহার করি তার মানে দাঁড়াবে এইটা একটা চলক, এটা আরেকটা চলক। সো সবচেয়ে ভালো হয় তুমি যদি সব চলককে সব সময় ছোট হাতের অক্ষরে লিখো এবং পুরো প্রোগ্রামটাকে যদি ছোট হাতের অক্ষরে লিখো, তাহলে তোমার জন্য পুরো ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এইবার আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য খুব সহজে আমরা বুঝতে পারবো যে আসলে প্রোগ্রাম কিভাবে কাজ করে এবং কিভাবে লিখতে হয়। আমি একটা প্রশ্ন লিখছি, আমি যে প্রশ্নটি লিখেছি প্রশ্নটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করা সি প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো। তা আমরা যখনই প্রোগ্রাম লিখবো আমাদের প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল লেখা। সো হেডার ফাইলটাকে এইভাবে লিখতে হয়। আমি একটু স্টেপ বাই স্টেপ বর্ণনা করি। আমার প্রথম কাজ হচ্ছে হেডার ফাইল লেখা, এবং হেডার ফাইল হচ্ছে stdio.h math.h, বাট এটাকে লিখতে হয় হ্যাশট্যাগ ইনক্লুড এবং ব্র্যাকেটের মধ্যে সেই হেডার ফাইলটাকে লিখতে হয়। এরপর আমাকে যেটা করতে হবে মেইন ফাংশন লিখতে হবে। আমরা বলেছিলাম যে ফাংশন মানে হচ্ছে কোনো শব্দের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে একটা ফাংশন। তার মানে আমরা প্রথমেই দুইটা হেডার ফাইল লিখবো, তারপর হচ্ছে মেইন ফাংশনটা লিখবো, এরপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার একটু বোঝার চেষ্টা করি কেন এভাবে লিখেছি। সো দুইটা হেডার ফাইল লেখার কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো হচ্ছে পকেট ডিকশনারির মতন, অর্থাৎ কিছু শব্দ রাখা আছে এই যে stdio.h এই হেডার ফাইলটার মধ্যে, কিছু শব্দ রাখা আছে math.h এর মধ্যে। আমি যদি একটা উদাহরণ দেই, math.h এইটার মধ্যে রাখা আছে POWSQRT এইরকম কিছু ফাংশন। এখন ধরা যাক তোমার পরীক্ষায় কোনো একটা অঙ্ক এসছে, সেটার জন্য তোমার এই পাও অথবা এসকিউআরটি এই ফাংশন প্রয়োজন হয়েছে, কিন্তু তুমি ভুলে এই হেডার ফাইলটি লিখো নাই, তাহলে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় নাম্বার কম আসবে। বাট তুমি যদি সবসময় দুইটা ব্যবহার করো তাতে কোনো অসুবিধা নেই। সেই কারণে সবচেয়ে ভালো হয় তুমি যদি সবসময় এই দুইটা হেডার ফাইলকে পাশাপাশি লিখো। এরপর আমাকে যে কোনো সি প্রোগ্রাম লিখতে গেলে আমাকে এই ফাংশনটি অবশ্যই লিখতে হবে। এটি কখনো কখনো পরীক্ষায় এসে থাকে যে সি প্রোগ্রামের জন্য কোন ফাংশনটি সবসময় লিখতে হয়, সেই ফাংশনটি হচ্ছে মেইন ফাংশন।
এই 4টি লাইন লেখার পর আমি প্রশ্নে দেখব আমার আসলে কি করতে হবে। সো প্রশ্নটা যদি দেখি, প্রশ্নে বলেছে 123 এবং 579 সংখ্যা দুটি যোগ করতে হবে। দুইটা সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে আমরা ডেটা টাইপ কোনটা নিব? আমরা ডেটা টাইপ নিব ইন্টিজার, INT। এটা আমি ফ্লট দিয়েও করতে পারবো, আমি একটু পরে ফ্লট দিয়েও সে অঙ্কটাকে সলভ করব। সো আমি INT লিখলাম। এরপর আমাকে খেয়াল করতে হবে আমার কয়টা চলক লাগবে। আমার যেহেতু দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার জন্য আমি দুইটা চলক নিব এবং আমার একটা রেজাল্ট আসবে। রেজাল্টটা আরেকটা সংখ্যা, তার মানে দাঁড়াচ্ছে মোট চলক হচ্ছে 3টা। এই 3টা সংখ্যার জন্য আমরা 3টা চলক নিব। এই চলকগুলো বলেছিলাম কিওয়ার্ড ছাড়া তুমি যা মন চায় তাই নিতে পারো। আমরা আপাতত 3টা চলক নেই, A B C। এখন এই চলক লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তুমি যখন পাশাপাশি চলক লিখবা তখন তাদের মাঝখানে তোমাকে কমা দিতে হবে। সো আমি একটু কমা দিয়ে 3টা চলককে আলাদা করলাম। এরপর যেটা করতে হবে, সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের শেষে তোমাকে সেমিকোলন দিতে হবে। তার মানে আমি এখানে সেমিকোলন দেব। আমরা বাংলায় যেমন কোনো একটা বাক্য শেষ করে দাঁড়ি চিহ্ন দেই, সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা লাইন শেষ করে দেব সেমিকোলন। সো আমি প্রথমে আমার যে কয়টা চলক দরকার আমি সেই চলকগুলা নিলাম। পরের কাজ হচ্ছে আমি মানগুলা লিখবো, কোন চলকের মানটা কত। সো আমি জানি এখানে এ হচ্ছে আমার 123, আমি লিখলাম এবং লেখা শেষ করে আমি দিব সেমিকোলন। দ্বিতীয় যে চলক বি, সেখানে আমি রাখবো 579। এবার তৃতীয় চলক সি, সি সমান আমরা লিখবো এ প্লাস বি। আমরা কখনোই এখানে 123 প্লাস 579 এভাবে লিখবো না, কারণ তুমি এটাকে এভাবে চিন্তা করবে, আমরা যেই অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে এতদিন করতাম সেই অঙ্কটা আমরা আজকে থেকে সি প্রোগ্রাম দিয়ে করব। তো তুমি কখন ক্যালকুলেটর ব্যবহার করো? যখন তুমি অঙ্ক আসলে মুখে মুখে হিসেব করতে পারো না, তখনই তুমি ক্যালকুলেটর ব্যবহার করো। সো এখানেও তুমি চিন্তা করবে এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফল কত হয় তুমি জানো না, সেই কারণে তুমি সি প্রোগ্রাম করছো। তো যেহেতু আমি যোগ করছি সেই কারণে লিখলাম এ সি সমান এ প্লাস বি। এবার আমাকে রেজাল্ট দেখতে হবে। আমি বলেছিলাম রেজাল্ট দেখার জন্য আমরা ফাংশন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্টএফ। সো আমি প্রিন্টএফ লিখলাম। এই প্রিন্টএফ এর মধ্যে আমি ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি লিখব, কমা দিয়ে আমি লিখব সি। একটু বোঝার চেষ্টা করি। প্রিন্টএফ লিখলাম, এর মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমি লিখেছি পার্সেন্টেজ ডি, এরপর আমি কমা দিয়ে লিখেছি সি। সো একটু বোঝার চেষ্টা করি। এই পার্সেন্টেজ ডি বলতে বোঝানো হয় যে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার। আমরা একটু আগে জেনেছিলাম ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। সো যেহেতু আমি এখানে আইএনটি নিয়েছি সেই কারণে এখানে লিখলাম পার্সেন্টেজ ডি। এবার আসি সি কেন লিখলাম। আমি এখানে যোগ করেছি, যোগ করার পর আমি যে যোগফলটা সেই যোগফলটাকে রেখেছি সি এর মধ্যে, এই কারণে আমি এখানে সি দিয়েছি। অর্থাৎ প্রিন্টএফ এর কাজ তো আমাকে রেজাল্ট দেখানো। এখন রেজাল্টটা আমি কোন চলকের মধ্যে রেখেছি সেটা হচ্ছে সি, এই কারণে আমি সি দিয়েছি। আমার লাইনটা লেখা শেষ, আমি এই কারণে সেমিকোলন দিয়েছি এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করব। এবার একটু পুরোপুরি একটু বোঝার চেষ্টা করি। সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি যেটুকু লিখেছি সেটুকুই হচ্ছে মূলত আমার প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের উপরে আমাকে মেইন ফাংশনটা লিখতে হয়, তার উপর আমাকে হেডার ফাইলগুলোকে লিখতে হয়। তার মানে আমার প্রথম কাজ হেডার ফাইল লেখা, এরপর মেইন ফাংশন লেখা, মেইন ফাংশনের পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যেই প্রোগ্রামটা করতে চাই সেই প্রোগ্রামটা আমি লিখে ফেলবো। এইভাবে আমরা যে কোনো সি প্রোগ্রামকে লিখবো। আচ্ছা, আমি বলেছিলাম যেহেতু পূর্ণ সংখ্যা এখানে আছে, সংখ্যা দেখলে আমরা সেটাকে ফ্লট দিয়েও করতে পারি। সো আমি যদি এখানে ফ্লট দিয়ে করতে চাই, শুধু দুইটা জায়গায় আমাকে পরিবর্তন করতে হবে। আমি এখানে লিখবো ফ্লট, এবং আমরা জানি ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। সো আমি এখানে লিখে দিব পার্সেন্টেজ এফ। এইটুকু করলে আমার অঙ্কটা শেষ। আশা করি তোমাদের কিছুটা ধারণা হয়েছে এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।